বকুলের দল সেই বৃক্ষের ডালে বসে ঝটপট করে ডানা ঝাপটায়। ফল পড়ে যায়, ফুল ঝরে যায়। অকালে ঝরে পড়া ফুলগুলো হিসাবের বাইরে থেকে বেহিসাবি ফুল হয়ে যায়। বড়বাবু, আপনার চিঠি আছে। চিঠি? হ্যাঁ, আপনার বন্ধুর চিঠি। সুপ্রিয় সুখময়, আমি আমার স্ত্রী ও লিপিকাকে নিয়ে তোর নিমন্ত্রণ রক্ষা করার জন্যই বেরিয়েছিলাম, কিন্তু পথেই সেই দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনা দেখে বাড়ি ফিরে এলাম। জানতে পারলাম দুষ্কৃতিকারীদের প্রধান নেতার নাম তুষার মল্লিক। মল্লিক মৌচাকের রাজা মৌমাছি তুষার মল্লিক। আজ তোমার শেষ দিন, আজ তোমার মৌচাক আমি ভেঙে তছনছ করে ওই নর্দমায় ফেলে দেব। হে ভগবান, মানুষটাকে একটা দিনও শান্তি পেতে দিলে না। নিয়ে এসেছি আমি তোমার জন্য আমার নিজের হাতে গাঁথা মালা আমি নিয়ে। সে কোথায় গেল বাবুন্দা? বলো, তোমার বড় দাদা বাবু কোথায় গেলেন? থানায়। থানায় কেন? এই দেখুন পত্র। কি সুন্দর, কি সুন্দর আমাদের বিবাহ বার্ষিকীর আনন্দ, কি অপূর্ব আমাদের মধুর দৃশ্য, কি অদ্ভুত আমাদের প্রেমের প্রেম পত্র, আমাদের প্রেমের প্রেম পত্র। মাগো, তুমি কত দূরে আছো মা? তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? তোমরা কেমন আছো? আমি তো এখান থেকে কিছুই জানতে পারছি না। জানো মা, জানো, আমি তোমাকে টাকা পাঠিয়েছি, কিন্তু আমার ঠিকানা আমি দিতে পারিনি। তাই তো আমার পাঠানোর টাকা তোমরা পেয়েছো কিনা আমি কিছুই জানতে পারছি না। ইচ্ছে করছে মা এক্ষুনি আমি তোমার কাছে ছুটে চলে যাই, কিন্তু তার তো কোনো উপায় নেই মা। ওই শয়তান তুষার মল্লিকের লোকেরা আমার উপর কড়া নজর রেখেছে। কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে, ব্যথায় আমার সারা শরীর। আর কি তাহলে তোমার সাথে দেখা হবে না? বলো না মা, বলো না, বলো না মা। মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে पुकार रहे हैं। आगे आमी तापूस को भोजवा देचू, आमी तापूस।
হ্যাঁ, কে বলেছে? নতুন যে ছবি মেয়েটা আমদানি করা হয়েছে ওর নাম মিঠু আছে। তবে তার নাম কি? জি, আরে নেই নেই, জি নেই, ভালো ঘরকা লড়কি, ভালোবাসার লোক, ওর সঙ্গে ভালোবাসার অভিনয় করে এর মল্লিক মৌচামে পেঁচে দিয়ে গেছে। মেয়েটা কি কাঁদছে? রাজ্যে কি রাজ্যে রাত্রিবেলায়? ভজুয়া জেঠু, আমি কিন্তু জানি তুমি কালা নও, কালা সেজে থাকো। আর আমি এও জানি যে তুমি বাঙালি। কি করে জানলি আমি কালা নই, কালা সিজে থাকি? এই তো একটু আগে আমি এখানটায় খুব আস্তে আস্তে কাঁদছিলাম। বলো না কিছু, বলো না। যদি তুমি সত্যি কালা হবে তাহলে তুমি আমার কান্না শুনতে পেলে কি করে? বলো না, বলো। তুই যখন জানতেই পেরে গেছিস তখন তোকে আর মিথ্যে কথা বলবো না। হ্যাঁ রে হ্যাঁ, আমি বাঙালি, আমার নাম ভজহরি দাস, আমি কালা সেজে এখানে চাকরি করতে এসেছি। তুই এই কথা কাউকে বলবি না, তুই কথা দে। কিরে, তোর গায়ে এত গরম, তোর গায়ে তো অনেক জ্বর। জলে আমার গা একদম পুড়ে যাচ্ছে গো জেঠু। আমি মাথা তুলতে পারছি না। আমার সারা শরীরে কি অজস্র যন্ত্রণা। হঠাৎ করে এরকম হলো কেন? আজ বিকেলে পকেট মারতে গিয়ে পাবলিকের হাতে ধরা পড়ে গেছি জেঠু। মেরে মেরে আমার পিঠটা একদম পাঠিয়ে দিয়েছে। মাগো, আমার সারা শরীরে দগদগে ঘা। তোর জামাটা ধরতে দেখি। দেখি রে, তোর পিঠে লাল লাল দাগ, তোর পিঠে তো মেরে শেষ করে দিয়েছে। তুই তো একদিন মরেই যাবি দেখতে পাচ্ছি। ওই জেঠু, মরে তো আমি আজকেই যেতাম গো জেঠু, কিন্তু আমি মরে গেলে আমার মা বোন যে সব না খেতে পেয়ে মারা যাবে জেঠু। না না, তুই মরবি কেন? তোকে আর পকেট মারের কাজ করতে হবে না। কিন্তু আমি যদি পকেট মারে কাজ না করি তাহলে ওই লিডারটা আমাকে গুলি করে মারবে বলেছে। বলুক, ওদের আমি বুঝিয়ে বলবো। কথা না শুনে তোকে আমি এখান থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবো। পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে? কি আনন্দ! বলো না, বলো না জেঠু, বলো না। কবে আমি আমার মায়ের কাছে, আমার বোনের কাছে, আমার গ্রামের মানুষের কাছে ফিরে যেতে পারবো? বলো না জেঠু, বলো না। হ্যাঁ বাবা, যাবি যাবি, সেসব পরে হবে। তার আগে তোর চিকিৎসার প্রয়োজন। তোকে ওষুধ লাগাতে হবে, গরম জলে সেক করতে হবে। খুব কষ্ট হচ্ছে গো জেঠু, কষ্ট হচ্ছে। হ্যাঁ বাবা, কষ্ট তো একটু হবেই। এক্ষুনি এক্ষুনি একবার ডাক্তারখানা যাওয়া দরকার। কিন্তু এত রাতে ডাক্তারি বা পাবো কোথায়? হাসপাতালে গেলে পুলিশে ধরবে। কি হবে, কি হবে জেঠু? আমি আমি মনের মাথায় ওষুধের দোকান থেকে তোর জন্য ওষুধ নিয়ে আসছি। যন্ত্রণা কমে যাবে বাবা, কিন্তু কিন্তু ঘা শুকাতে কদিন দেরি হবে। তুই তুই ঘরে চলে যা, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। জেঠু, জেঠু তুমি সত্যি আমার জেঠু, তুমি সত্যি আমার জেঠু। খুব সাবধান, এ কথা কাউকে বলবি না। আমি যাবো আর আসবো, আমি যাবো। ভগবান এতদিনে আমার কান্না শুনতে পেয়েছে, তাই তো ওই ভজুয়া জেঠুকে আমার কাছে পাঠিয়েছে। শয়তান তুষার মল্লিক, তুমি সারা জীবন মানুষের সর্বনাশ করে যাচ্ছ। ভগবান তোমার ভালো করবে না। কে যেন আসছে, আমি চুপি দেবী চলে যা। তারকা সুখময় সেন কালামার পরিকল্পনাটাকে একবারে করে দিয়েছে, রুজ করে দিয়েছে। ফলে কালই আমি ওই লিপি মেয়েটাকে তুলে নিতাম, আর তারপর তন্ময়কে মার্ডার করে ওই সুন্দরী ছুরিটাকে বলতাম, লিপিকা দেখিয়ে চলো, তোমার ভালোবাসা মনে একেবারে ইয়ে হয়ে গেছে, মানে দাস হয়ে গেছে। একটা চিকেন দুটো নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে চলে যায়। সেখানে গিয়ে দেখি দুটো লোক লাল আর সবুজ একটা চিকেন সাথে নিয়ে ওরা তাদের কাছে গিয়ে রুমাল দিয়ে মুছলে তাদের একটা চিকেন দুটো ওদের হাতে দিয়ে, আর আমরা
দুটো তাদের হাতে দিয়ে দেবো। বাট কুইক কাজ কমপ্লিট করতে হবে। চল আমিও তোদের সঙ্গে যাবো। আপনি মৌচাক খেতে এসেছি, মল্লিক মৌচাকের বিখ্যাত সন্দেশ মৌচাক। আমি শুধু একা নই মিস্টার মল্লিক, বাইরে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে ওয়ারলেস ভ্যান, এতগুলো খদ্দের আপনার মল্লিক মৌচাক ঘিরে দাঁড়িয়ে আছে। স্টকে মাল আছে তো? না, সব মাল বিক্রি হয়ে গেছে। স্যার আমি একটা কথা বলছিলাম স্যার। আমি ঘুষ নেই না। ঘুষ নয় স্যার, পেজে দিয়ে স্যার। এতে আছে কোকেন, চরস, হেরোইন। না স্যার বিশ্বাস করুন ওসব জিনিসের নামই আমরা শুনিনি। নাকি? ফাঁসির জানোয়ারের দল, আমরা যে মল্লিক মৌচাক রেড করবো তা আগে থেকে কারোর সাহায্যে জানতে পেরে আজও সাধু সাধবার চেষ্টা করছিস, কিন্তু আমি জানি তোরা কারো লিপিকাকে তুলতে চেয়েছিলিস। তোরা এই মধু চক্রে মধুসূদী খদ্দের ধরে আনিস, তোরা পথে বাংলাদেশে প্রচার করিস কোকেন, চরস, হেরোইন। তোদের এই মল্লিক মৌচাকের হিরোইন দুটো কোথায়? কোথায় সেই তোমার ছেলেটা? বল বল জানোয়ার তুষার বললেন। পালের বোঝা পড়ে গেছে, এবার তোদের পালা। এক সমাজ বিরোধী দল আমাদের আর এরকম কাণ্ড ঘটালে পুলিশের মেয়েদের নাচ করে আমি একেবারে তুইও শুনে রাখ শুয়োরের বাচ্চা, লিপিকাকে আমরা পরে তুলবো, তার আগে তুলে নেবো শান্তি। শান্তি শান্তি আর শান্তি, লেখক বাবু আর আমার বোন ওই লিপির মুখে শান্তি ছাড়া যেন কোনো কথাই নেই। তার কথায় বার্তায় চাল চলনে শিক্ষার আলো ফুটে বেরোচ্ছে। সুকুমার বাবুর বউ শান্তি যেন ওদের মাথার মনি হয়ে উঠেছে। কথা বলি শোনো বাবা, আরে কি বলে? তো সবসময় রেগে আছো, তো ভালো কথাতে ভালোভাবে বলবো তাও তুমি শুনতে চাও না। আরে সেটাই বা থাকবে না কেন? শুনবই বা কি করে? আপনার ভাবনা আর আমার বোন দিন শান্তি শান্তি করে আমার মাথাটাকে খারাপ করে দিচ্ছে। এই তো বৌমা বলতে নেই মা, তুমি বড় ভালো মেয়ে। বাবু তোমার মামা তো তোমার কথাটা বলছিল বৌমা, এই কাজে কমে দেখতে শুনতে তোমার মতো ভালো মেয়ে আর এদিকে দেখাই যায়। অথচ আপনার ভাবনা দিন রাত বলছে আমি একে কোনো কাজে নয়, সংসার ছাড়া আর কিছুই বুঝি না। ছি, 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 ছি। ওনাকে সে কথা বলে বড় অন্যায় করেছে। তারপরে বলবে না কেন তোমার এই মুখটা যে হচ্ছে যথেষ্টের গোড়া। বাবু বাবু কানে কানে একটা কথা বলছি শোনো বৌমা, পুলকেশের বন্ধু তো শান্তি ছোট দেয় ওই তন্ময় না ফন্ময় কি যেন ছোটার না, তার সঙ্গে মিলেমিশে তোমার ঘুমটা একেবারে খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে মানে একেবারে যাচ্ছে তাই সব কাণ্ড করে বেড়াচ্ছে তন্ময় আর লিপিকা। রঞ্জিতা বাবু চি 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 চি, চোখে সেসব দৃশ্য দেখা যায় না। আরে একজন এই হাসছে তো একজন গুজগুজ ফুসফুস এই সব করে বেড়াচ্ছে। একজন গান করছে তো একজন ল্যালা পালাচ্ছে, দিল পাগল হ্যাঁ দিল দিবানা হ্যাঁ। বাবা রঞ্জু তুই যেন ওইসব দেখে শুনে আমার এই বেলাগুলো পড়াচ্ছিল বলছি না। না না, আমি তো এখন শুধু বই পড়ছি বাবা। পড় বাবা পড়, মন দিয়ে পড়, এই পড়তে পড়তে একদিন তুই ঠিক উঠে যাবে। বৌমা বলছিলাম কি আমাকে 50টা টাকা ধার দেবে মা? এই রঞ্জন মাইনে পেলেই আমি শোধ দিয়ে দেবো। এই নিন বাবা বাবু 50 টাকা নিন আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। দিদি দিদি তুমি জানো না 50 টাকার বিনিময়ে এরা যখন খুশি যাকে খুশি যা তা বলতে পারে। তাদের থেকে নিজেকে দূরে রাখাই সব থেকে ভালো উপায়। সে তো বলবেই, কারণ আমরা এখানে বেশিক্ষণ থাকলে তোমার আর তন্ময়ের ব্যাপারে যে অনেক কথা বলে ফেলবো, তাই না? মামা বাবু কি হলো? মামা বাবু দাঁড়িয়ে রয়েছেন, চলে যান না। দাঁড়িয়ে দিচ্ছ হ্যাঁ? তা
বোকা মেয়ে ছেলে, নাহলে চোখের সামনে এত ঘটনা দেখো তুমি চুপ করে থাকো। আরে চলো তো বাবা, আরে দূর, আমরা এখান দূর, থেকে চলে যাই। হ্যাঁ, ওই দারোগা সুকুমার সেনের বইয়ের সঙ্গে মেলামেশা করে ওদের একেবারে যাতে উঠে গেছে, যাতে। এই রঞ্জু তোমাকে বলে যাচ্ছে বৌদি, সেই সিঁদুরের টপ্পা পরা শান্তি দেখবে একদিন এই বাড়ির শান্তি চিবিয়ে খাবে। অযোধ্যা, চিবিয়ে খাবে। রঞ্জন দা, আমার ভালো ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়ার কথা বললো, এইটা প্রস্তাব দিল, আমার সে প্রস্তাবটা এবারে এক কথা উড়িয়ে দিল না। আরে, জীবনে কারো ভালো করতে নাই গো, বিশেষ করে বোকাদের ভালো মোটেই করতে নাই। আচ্ছা দিদি, তুই কি বলতো, সারাটা জীবন তুই কি এমনই থাকবি? তোর সরলতার সুযোগ নিয়ে সবাই তোকে যে যা বুঝিয়ে যাবে, জামাইবাবুর সম্বন্ধে তুই তাই বিশ্বাস করবি? আচ্ছা দিদি, তুই আমাকে বলতো, ওদের চরিত্র সম্বন্ধে তুই কি জানিস না? কি করে বুঝতে পারবো বলতে পারিস? আমি কি তোর জামাইবার মতো লেখক নাকি তোর মতন হাব লেখক যে চরিত্র খুঁজতে গিয়ে শান্তিকে দেখে আর থমকে দাঁড়িয়ে যাবো? খবরদার তুই আমার সামনে না ওই শান্তির নামটা একদম করবি না। কি হলো দীপিকা? শান্তির নাম শুনে তুমি এত রেগে যাচ্ছ কেন? না, করবো না রেগে। আচ্ছা তোমার মুখে শান্তি যার কোনো কথা নেই গো। আরে বাবা, আছে তো, শান্তির আগে সুখের কথা আছে। তুমি তো প্রথমটা শুনেছো, পরেরটা তো শুনতে পাওনি। কি বললে? আরে বাবা, আপনারা কর্তা আর গিন্নিতে বুঝতে পেরেছি, একেবারে কট লাইনে ট্রেনে চেপে পড়েছে। চেপে পড়ুন, কর্তা আর গিন্নিতে এক ট্রেনে চেপে পড়ুন। সেই ট্রেনের প্রথম কামরায় থাকবে সুখ, আর দ্বিতীয় কামরায় থাকবে শান্তি, আর মাঝখানের কামরায় থাকবে ভালোবাসা। এই মুকুড়ি, আরে শোন, শোন, শুনিনা। এই, এখন এই কামরায় শুধু তুমি আর আমি। এসো, আরো কাছে এসো। আরে বাবা, আরে না কেন? এসো। লজ্জা করছে। আরে লজ্জা করবে কেন? তোমার তো কোনো লেখা বাকি, তুমি লেখাটাকে শেষ করে না। জানো দীপিকা, আমি যে এখন উপন্যাসটা লিখছি তার কি নাম দিয়েছি তুমি জানো? কি করে জানবো? তুমি আগে কোনোদিন আমায় বলেছো? বেশ, তাহলে আজ বলছি শোনো। আমার নতুন উপন্যাসের নাম সুখ, শান্তি, ভালোবাসা। ও, সুখ, শান্তি, ভালোবাসা। সুখ আর ভালোবাসার মাঝে তাহলে শান্তিও আছে। খবরদার বলছি, ও নতুন লেখকের উপন্যাসের নায়িকার নাম হবে শান্তি। কারণ তুমি শান্তিকে দেখে অনেক অনেক শান্তি পেয়েছো। অনেক। দীপিকা শোনো, দীপিকা মানে না চিনি তুমি যে কথা বলে গেলে দীপিকা, তার জন্ম যে অনেক অনেক অন্ধকারে। আমি যে সেই অন্ধকারের ঠিকানা জানি না গো দীপিকা, আমি যে সেই অন্ধকারের ঠিকানা জানি না। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আজ আমি তার মর্মে বলে শিখাচ্ছি। তাহলে কি করবো আমি কি করবো? আমি কি সুখ, শান্তি, ভালোবাসার শান্তি কথাটা কেটে দেব? কেন আপনি শান্তি কথাটা কেটে দেবেন পুলকেশদা? কেন জামাইবাবু, কেন আপনি সুখ, শান্তি আর সাহিত্যটাকে এক করে ফেলছেন? কেন যে এক করতে চাইছি তা তোমরা বুঝবে না। বুঝবো না? যেমন বুঝতে পারছে না সুখ, তেমনি তার সংসার আদর্শ একাকার হয়ে যাচ্ছে।
তোমরা তোমরা হয়তো মনে মনে ভাবছো, কিন্তু ওই কিন্তুর জন্ম সংশয় থেকে, সংশয়ের জনক সন্দেহ, আর সন্দেহই হচ্ছে এই সংসারে একমাত্র মূলধন, যে মূলধন বিনিয়োগ হয় সুবিধাবাদের প্রাঞ্চলিতে আত্মসুখের হটলাইনে। তাই আমার স্থির বিশ্বাস, বিশ্বাস সংসারের মতো আসার জায়গা এই এই পৃথিবীতে একটিও নেই। জামাইবাবু, এই পৃথিবীতে একটিও নেই। এই পৃথিবীতে জামাইবাবু, সত্যি সত্যি আমার দিদির এই অশিক্ষা না জামাইবাবুর জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে উঠেছে। মানুষটার জন্য আমার ভীষণ কষ্ট হয়। কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? ভাবছি ভাবছি তুমিও তো তোমার দিদির বোন, বিয়ের পরে তুমিও আমাকে ওইভাবে কষ্ট দিয়ে চলে যাবে না তো? আচ্ছা, আমাকে দেখে কি তোমার তাই মনে হয়? ফুল দেখে কি বোঝা যায় যে তার ভেতর পোকা আছে? কিন্তু চাঁদের আলো দেখে তো বোঝা যায় যে সেই আলো কত স্নিগ্ধ। লিপি, আমি চাঁদের জোছনা হয়ে তোমাকে ভরিয়ে দেব, ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যায়, প্রেমেরই অলকানন্দায়, আমি চাঁদের জোছনা হয়ে তোমাকে ভরিয়ে দেব, ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যায়, প্রেমেরই অলকানন্দায়, আমি চাঁদের জোছনা হয়ে। জানোয়ারগুলো এতখানি সহজ, তুমি তুমি আমার সঙ্গে চলো তো বৌদি, তুমি কি আমাকে তাদেরকে চিনিয়ে দেবে? তারপর দেখো ওই জানোয়ারগুলো কতখানি মায়ের দুধ খেয়েছে। না, তুমি একা এইভাবে যেও না। কেন যাবে না লিপি? আমিও যাব, ঠাকুরপোর সঙ্গে ওদেরকে আমি চিনিয়ে দেব। যদি যদি সার্বিকভাবে সমাজ বিরোধীদের চিনিয়ে দেওয়া হয়, তাহলে অঙ্কুরে বিনাশ হয়ে যায় বিষ বৃক্ষের চারাগুলো। তাদের চিনিয়ে না দিয়ে অনেকদিন ধরে নিজেদের ঘাড়ে তুলে নিয়ে তোমরা অনেকদিন ধরে অনেক ভুল করে চলেবে, আর তোমাদের ভুল করলে চলবে না। এই পুরুষাচিত সমাজ ব্যবস্থায় মেয়েরা যদি তাদের ইজ্জত রক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে না নেয়, তাহলে তাহলে পথে ঘাটে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার দ্রৌপদীর বক্ষহরণ করবে ওই সব সমাজ বিরোধী দুঃশাসনের দল। তোমরা কি মনে করেছো এদেশে কোনো আইন নাই? আইন সে তো অন্ধ পিতা ধৃতরাষ্ট্র একবার দুর্যোধনের গালে চুমু খায়, তো একবার যুধিষ্ঠিরের গালে চুমু খায়। তাছাড়া আইন যদি বট গাছ হয়, সেই বট গাছের নিচে চড়ে বেড়াচ্ছে একপাল ছাগল ভেড়া। গাছ থেকে একটা পাতা খসে পড়তে না পড়তেই সেই ছাগল ভেড়ার দল আইন গাছের পাতাগুলোকে
চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি হলো বৌদি, অমন করে কি শুনছো? শান্তি যেও না। কজন সমাজ বিরোধীদের তুমি চিনিয়ে দেবে শান্তি? আজকের সমাজে যারা মধ্যমণি হয়ে বসে গেছে তারাও কি কম সমাজ বিরোধী? তাহলে কেন আপনি আপনার সাহিত্যে লেখেন না এদেশে যারা রাজনীতি নিয়ে ব্যবসা করে তারাও সমাজ বিরোধী? যে শিক্ষক পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে সেও সমাজ বিরোধী। যে পুলিশ দিনের পর দিন ঘুষ খেয়ে শান্তি রক্ষণের নামে শান্তি ভক্ষণ করছে তারাও সমাজ বিরোধী। আমি লিখবো, আমি আবার নতুন করে লিখবো। লিখুন সাহিত্যে লিখুন, সাহিত্যে কাব্যে নোভেলে যাত্রাপালার দৃশ্যে লিখুন। যে ডাক্তার 1 ঘন্টায় 100-র বেশি রোগী থেকে টাকার কুমির হয়ে বসে আছে সেও সমাজ বিরোধী। যে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের সাথে হাত মিলিয়ে বেশি সিমেন্টের বদলে বেশি বালি দিয়ে ব্রিজ তৈরি করছে সেও সমাজ বিরোধী। যে ঠিকাদার পিচের তৈরির নাম করে দিনের পর দিন পিচের রাস্তাকে আরো দুরবস্থায় ফেলে রাখছে তারা প্রত্যেকে একজন সমাজ বিরোধী। আমি সত্যি আমি লিখবো, উকিল্লা মিথ্যা মামলা জেতায়, ব্যারিস্টাররা জজ সাহেবকে ঘুষ দেয়। আর সেই জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থা আজকের কৌশলে তৈরি হচ্ছে। ব্যবসাদাররা খাদ্যে ভেজাল মেশাচ্ছে তারাও কিন্তু সমাজ বিরোধী। আর সেই সব সমাজ বিরোধীদের বিরুদ্ধে যারা প্রতিবাদ না করে প্রশ্রয় দিচ্ছে সব থেকে বড় সমাজ বিরোধী কিন্তু তারা। তাই আমার নতুন উপন্যাসে আমার লেখা থেকে শান্তি কথাটা আমি আজই কেটে দিলাম। শান্তি বৌমা, তোর একটা কাজ করতে পারিস? কি কাজ বাবা? খানিকটা শিশে গলিয়ে আমার কানে ঢেলে আমার শ্রবণ শক্তিটাকে নষ্ট করে দিতে পারিস? কেন বাবা? আমার মেজ ছেলে আর মেজ বৌমার কাছে তোদের দুজনের নামে আজে বাজে কথা শুনে আমি যা সহ্য করতে পারছি না। বাবা, আপনি আপনার বড় ছেলেকে চেনেন না, আমাকে চিনতে নিশ্চয়ই। আপনার ভুল হয়নি, তাহলে ওদের মুখে অন্ধকারের কথা শুনে নিজেকে কেন কষ্ট দেবেন বাবা? আপনি অন্য কিছু নিয়ে থাকেন, ওদের কথা ভুলতে চেষ্টা করুন। অন্য কিছু? হতভাগ্য এই শুভঙ্কর সেনের সংসারে অন্য কিছু বলতে আর কি আছে বাবা? শুধু খাওয়া পড়া আর ঘুমানো ছাড়া তোদের সংসারে আর আমার কি আছে? তোদের যদি একটা ছেলে থাকতো বাবা, তাহলে সেই নাতিকে কখনো বুকে তুলে কখনো কাঁধে চাপিয়ে আনন্দ করে বলতাম, ওরে দাদু ভাই, তুই তো শুধু আমার নাতি নোস, তুই আমার স্বর্গে দেবার বাতি। কি হলো তোরা দুজনে মাথা নিচু করে দূরে সরে গেলি কেন? বল আমার কথার উত্তর দে। লোভ হিংসা দ্বন্দ্বময় এই সংসারে কি নিয়ে আমি ভুলে থাকবো? কেন আমার মনে হবে না আত্মহত্যা করে আমি আমার জীবনটাকে শেষ করে দিই? বল তোরা উত্তর দে। কান্না থামিয়ে দাও শান্তি। তুমি মায়ের মতো আঁচল দিয়ে ওই জ্ঞান বৃদ্ধ অসহায় শিশুর দুচোখের জল তুমি মুছিয়ে দাও। আর মনে মনে ঠিক করে নাও, এই পরাশরের মৎস্যগঙ্গার স্বপ্ন দেখা এই সেই শিশু বেদব্যাস। আমরা আর অন্য কোন বেদব্যাস চাই না শান্তি, অন্য বেদব্যাস চাই না। ওরে সুখময়, আজ যে আমার বড় অসময়, এই সময় কে আমাকে দেখবে? আমরা দেখবো বাবা। বাবা মা বেঁচে থাকতে ছেলেরা তো চিন্তা কিসে? আসুন বাবা, আসুন আমার কোলে মাথা রেখে আপনার নিশ্চিন্ত
একটু ঘুমানোর চেষ্টা করুন। বাবুটা, বাবার ঘুমের ওষুধটা দিয়ে যাও তো। আসুন বাবা, আমি আপনার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই। কি বিউটিফুল সিন। তা পবনকে ওষুধ আনতে না বলে দুটো মোয়া আনতে বললেই পারতে। বেশ কায়দা করে ছেলের হাতে মোয়া দুটো ধরিয়ে বাকি কাজটাও সেরে নিতে। থাক থাক বৌদি থাক, আর শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করো না। না বাবা না, ওরা তিনজনে মিলে আপনার চোখের জল ফেলতে বাধ্য করবে, একটা একটা করে কাজ গুছিয়ে নেবে, আর আপনি অসহায় শিশুর মতন কিছু বলতে না পেরে, কোনো কিছু প্রতিবাদ করতে না পেরে বোবা যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর পথে এগিয়ে যাবেন। আমি বেঁচে থাকতে তা কখনোই সহ্য করতে পারবো না বাবা, কখনো না। বৌমা, উপায় নেই, বৃদ্ধ শাহজাহান আগ্রার দুর্গে নদীর মন্দির থেকে ঔরঙ্গজেবের ভয়ে তিনি যে কথা জাহানারাকে বলেছিলেন, সেই কথা আজ আপনি আমাকে বলুন। পালিয়ে যাও, ওরে জাহানারা, পালিয়ে যাও। শুধু দিল্লি থেকে নয়, আগ্রা থেকে নয়, পরিচয় হিন্দুস্তান ত্যাগ করে পালিয়ে যাও, পালিয়ে যাও। বৌমা, শাহজাহানের যে তাজমহল ছিল, যার দিকে অপলক চোখে চেয়ে থেকে সে সব কিছু ভুলে যেত, আমার তো সেই রকম কোনো তাজমহল নেই মা। কে বললো আপনার তাজমহল নেই বাবা? এই 3 মোহরা বাড়ি, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স, কয়েকশো ভরি সোনা, যেগুলো ওরা ভুলিয়ে আপনার কাছ থেকে কেড়ে নিতে চায়, এগুলো কি সব মিলিয়ে আপনার তাজমহল নয় বাবা? কিন্তু ওরা তো আমার কাছ থেকে কোনোদিন কিচ্ছু চায় না, চায় বাবা, কোনোদিন চায়। আপনি ভালো মানুষ, সরল মানুষ, তাই বুঝতে পারেন না। বুঝতে পারি না। কি করে বুঝবেন? আপনি যে অন্ধ ধৃতরাষ্ট্রের মতন শুধু দুর্যোধনকেই ভালোবাসেন। না, পরিবারে না, আমি দুঃশাসনকেও ভালোবাসি। তাই যদি বাসেন, তাহলে আপনার মেজ ছেলের কথা আপনি শুনতে চাইছেন না কেন? আপনার মেজ বৌমার কথা মন দিয়ে শোনেন না কেন বাবা? কি করে শুনবো? আমার তো মাত্র 2টো কান, এই 2টো কান নিয়ে তোদের এত কথা শুনলেও আমি বুঝতে পারি না রে। আপনি ঠিক কথাই বলেছেন বাবা, আমরা আপনাকে অনেক কথাই শুনিয়েছি। আর আপনাকে একটা কথাও শোনাবো না বাবা। আপনার বড় বৌমা যে লক্ষ্মীর ঘর থেকে টাকা চুরি করে বাপের বাড়ি পাঠায় প্রতি মাসে, সে কথা আপনাকে বলবো না। বৌমা চোর? শুধু চোর নয় বাবা, আপনার বড় ছেলে যে চরিত্রহীন, আর এই জন্যই যে বৌদির বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই কথাও আমরা আর বলবো না আপনাকে। বলতে হবে না, বলতে হবে না চিন্ময়, বলতে হবে না। আমি সব বুঝতে পারছি। শুধু বুঝতে পারেননি দাদা আর বৌদি কেমন করে আপনাকে ভুল ওষুধ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছে। না, আমি বিশ্বাস করি না, কিছুতেই না, কিছুতেই না। ঠিক আছে, আপনি বিশ্বাস করেন না তো আপনাকে এক্ষুনি আমরা প্রমাণ দিয়ে দিচ্ছি। এই মহেশ, এই, তোরা দুজনে মিলে যে কথাগুলো আমাদেরকে বলেছিলি, ওই কথাগুলো বাবাকে এখন বল। বাবা আমাদের কথা বিশ্বাস করছি না। আগে হ্যাঁ কথা বাবু, মেজ বাবু যা বলছে সব সত্যি, আমরা নিজের চোখে দেখেছি। তোরা দেখেছিস? আরে ভুল ওষুধের কথাগুলো বললি না। আপনি আর আগের ওষুধ খাবেন না? কারণ ওগুলো ওষুধ নয়, বিষ, বিষ, বিষ। ঈশ্বর, আমাকে তুমি পাথর করে দাও, নইলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার মৃত্যু দাও প্রভু, তুমি আমার মৃত্যু দাও। কেন? সংসারে কুরুক্ষেত্রের কুরুপাণ্ডবের এই যুদ্ধ দেখার জন্য সন্তানের তরবজ্জায় শয়ন করিয়ে আর আমাকে কষ্ট দিও না। কেন আপনি মৃত্যু কামনা করছেন বাবা? আমরা তো আছি বাবা, আপনি আমাদের উপর ভরসা রাখুন। হতভাগী পুত্রবধূকে শ্বশুরের সেবা করার সুযোগ দিন বাবা। দারুণ দারুণ, তোমাদের অপূর্ব অভিনয় মুক্ত হয়ে দর্শকবৃন্দ হাততালি দিতে ভুলে গেছেন, তাই দর্শকবৃন্দের হয়ে হাততালিটা
আমি দিয়ে দিলাম। দেখবি দেখবি তোর মুখে মারবো না। না না, ওকে নয় চিনু। ছোট ভাইয়ের মুখে জুতো মেরে তোর এই দামি পালিশ করা জুতোর ইজ্জত তুই ছোট করে দিস না। তার চেয়ে তোর এই জুতোটা তোর এই বড় ভাইয়ের মুখে মেরে বড় গলায় বলো আর কি বর চাও? যেই বলে সেন পরিবারের শিক্ষার রাম সীতাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, তাই না? চাইবে আর একটা বর চাই। এই তুমি সরে এসো, মহারানী কৌশল্যা হয়তো অভিশাপ দিয়ে দেবে। অভিমানে যার বুকটা ভেঙে যায় সে কি কখনো অভিশাপ দিতে পারে? ওই সাহিত্যিক পুলকেশ বাবুর বাড়ি যাতায়াত করে কাব্যের পাণ্ডুলিপি পাঠ করছিস মনে হচ্ছে। চিন্ময়, তোর কি পুরনো দিনের কোনো কথাই আর মনে পড়ে না? সারা তো তোমার এই জ্ঞানের লেকচার। কোন ডাক্তারের কি লেকচার খেয়ে আজ তুমি এমন হয়ে গেছো মেজর ঠাকুরপো? মুখ সামলে কথা বলে দিচ্ছি। তার আগে তুমি তোমার পাটা সামলে চলবে বৈজবতী, নইলে কিন্তু এই মুহূর্তে আমি আমার শিক্ষা দীক্ষা আদর্শ সমস্ত কিছুকে ভুলে যেতে বাধ্য হব। বাবা, আমি ভুলে যেতে বাধ্য হব যে ওই অমানুষ মেজদা আমাকে জুতো মারতে আসার বিনিময়ে একটা ঘুষি দেও রবি। বললে তুমি ছোট ভাই হয়ে বড় ভাইকে এই কথা বলতে তোমার লজ্জা করলো না? তোমার বড়টা তোমাদের কি এই শিক্ষা দিয়েছেন? অনেক শিক্ষার কথা তো আমি চিন্ময়কেও বলেছিলাম শান্তি। সমাজকে সুস্থ করে গড়ে তোলার জন্য আমি নিজে ওকে পুলিশের চাকরি করে দিয়েছিলাম, কিন্তু কি ফল হলো তাতে? আমার সারা জীবনের স্বপ্ন কার জাদুবিদ্যায় হারিয়ে গেল। চরিত্রহীনতার জাদুবিদ্যা। বাবা, আমাকে বোমা মনে করে তোমরা অনেক দূর এগিয়ে গেছো বোমা। তোমার স্বামী যেমন রামপট্টির ঘরে ভেসে গেছে, তুমিও তেমনি আমার লক্ষ্মীর ঘর থেকে অনেক টাকা চুরি করে তোমার বাপের বাড়িতে পাচার করেছো। কি বলছেন আপনি? এই বলছি না, আজ আমি কাজে নেমে পড়েছি, তাই এই মুহূর্তে আমি আমার লক্ষ্মীর ঘরের চাবি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আমি আমার মেজ বৌমার আঁচলে বেঁধে দিতে চাই। দাও চাবিটা দাও। মেজ বৌমা, আজ থেকে তুমি এই বাড়ির সর্বময়ী করতে। বাবা, আর আমার এই চরিত্রহীন বড় ছেলে আর এই চোর বড় বউ আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকবে বাইরের ওই পুরনো বাড়িতে। প্রদর্শন করতে চাই না। বাবা, সাবাস সাবাস জাফর আলী খান, সাবাস মণি বেগম সাহেবা। মল্লিক বউটাকে জগৎ শেঠের সঙ্গে সেট করা। তোমাদের এই অফ সেটের ছবিটা ডান দিকেই থাক, আর ভালোবাসার বাঁ দিক থেকে শান্তি শব্দটা একেবারে কাটা পড়ে যাক, কাটা পড়ে যাক। পাবলিকের পেদানি খেয়ে সারা তাপস একেবারে তৈরি হয়ে গেছে। আরে ওই কদিন দেখছি পকেটে বেরো বেশ ভালোই মাল করি আমদানি করছে। তাই নয় সিরাজ, ও কাউকেই ভয় করে না। যে কাজ আমরা করতে ভয় পাই ও কাজ হাসি মুখেই করে ফেলতে পারে। তোকে বলেছিলাম না ওই তাপস একদিন বাঘের মুখে হাত দেবে। তাপস, ও তাপস, জলদি একবার এখানে শোন। বলুন সাহাব, আপনি আমাকে বাপস আসতে বললেন কেন? দেখো কাণ্ড, কাকে ডাকলাম আর কে
থাক। আমি তোমায় বাপস আসতে বলিনি, তাপসকে ডেকেছি, তাপস। ও আমি ভাবলাম কি আপনি আমাকে জরুরি কোনো কাম করনে কে লিয়ে ডেকেছেন। আরে যাও যাও, এখানে বগবগ না করে জলদি গিয়ে তাপসকে ডেকে দাও। আরে শোনো, এইগুলো নিয়ে যাও, আর আসার সময় 2 বোতল মদ আনবে, মদ। তাপস এখন রুপিয়ার হিসাব করছে, আমি ওকে দিয়ে বলবে तुम वो सब काम छोड़ दो और डीएम साहब और सिराज साहब के साथ जल्दी जल्दी मुलाकात करो। যাক বাবা, একে নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই। এখন চিন্তা শুধু একজনকে নিয়ে, সে হলো তাপস। সাহাব, আমি আপনাদের জন্য दोनों মাল নিয়ে এসেছি। আরে আয় আয় তাপস, আয়। আমি কাম করতে যাচ্ছি বাবু সাহেব। আরে ভজুয়া, কাম পরে হবে, এখন এখানে বসে আমাদের মাল সার্ভ কর। ठीक है ठीक है। বলুন বস, क्या काम है? স্মাগলিং করতে পারবি? মাগলি? বাবু সাহেব, আমাকে কিছু বললেন? আরে না না ভজুয়া, তোমায় কিছু বলেনি। হ্যাঁ তাপস, যেটা বলছিলাম, ওই অ্যাকাউন্টের মধ্যে ভরে হেরোইন, পাত্তা, ব্রাউন সুগার ওই পুলিশের সামনে দিয়ে পাচার করতে হবে। কাজ করতে গেলে তো আমি কোনো ভয় পাই না, কিন্তু তার আগে আমি জানতে চাই আচ্ছা করলে আমার ভাগে কত থাকবে। আরে তুই পারবি তাপস, তুই খুব বড় ব্যবসাদারের মতন কথা বলতে শিখে গেছিস। চল, কাজটা কমপ্লিট করতে পারলে তোর তৃপ্তি আর আমাদের। কিন্তু মাথা ধর, যদি ধরা পড়ো ওই পুলিশের মার খেয়ে মরে গেলেও আমাদের নাম ঠিকানা কিছুই বলা যাবে না। ধরা পড়বো আমি। আমি আর সেই আগের গ্রামের থেকে নেই বস, দোস্তুর মতো আমি এখন পকেট মারিদের বস, যাকে বলে গরু। মরবো তবু একটি কথাও যেটা আমি বলবো না। আরে জিও না বস, জিও। আজকের তোর কথা আমরা বসকে বলবো, তুই আমাদের প্রস্তাবে রাজি রাজি রাজি। আর থেকে তুই হবি আমাদের। হাসি আমি তোদের পার করে দেবো, তোদের ওই পাপের করবারের গণেশ আমি একেবারে উল্টে দেবো। আস্তে তাপস আস্তে, ওরা শুনতে পেলে তোকে জানে মেরে দেবে। বুঝো জেঠু, আমি তোদের সব কথা শুনেছি। বুঝো জেঠু, ওদের সাথে সংঘাতে না গিয়ে ওদের সব কথা মেনে নিলাম বটে। কিন্তু না, আমি আর ওদের সাথে থাকবো না। ওদের সাথে কোনো খারাপ কাজ আমি আর করবো না। তাহলে দেরি করিস না, ওরা চলে গেছে। তুষার মল্লিক আসার আগে তুই এখান থেকে পালিয়ে যা। পালিয়ে যাবো, কিন্তু ওরা যখন এসে আমায় দেখতে পাবে না তখন কি হবে? কি আর হবে, তোকে যখন ধরার জন্য ওরা খুঁজতে বেরোবে, তুই তখন ওদের নাগালের বাইরে চলে যাবি। কিন্তু তোমায় যদি জিজ্ঞাসা করে তাপস কোথায়, তখন তুমি কি উত্তর দেবে? আমি মিথ্যে কথা বলবো? মিথ্যে কথা বলবে? অনেক মিথ্যার সঙ্গে লড়াই করতে গেলে একটা মিথ্যে কথা তো বলতে হবে তাপস। বিষ দিয়েই তো বিষক্ষয় হয়। আচ্ছা আর দেরি করিস না, তুই এখান থেকে চলে যা। যাবার আগে তোমাকে আমি একটা প্রণাম করে দিই। থাক থাক, আর প্রণাম করতে হবে না। এখান থেকে চলে গিয়ে এখানকার সব কথা ভুলে যাবি, সত্যি কথা বলবি, মানুষের মতো মানুষ হবি। দেখবি দেখবি তোর কোনো অসুবিধা হবে না বাবা। জেঠু, আমার এই অন্ধকারের জীবনের যে প্রদীপ তুমি জ্বালিয়েছো, তার ঋণ তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না জেঠু। তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বাবু দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ভরে চিরদিনই আধারে কেটে গেল জীবন। কেউ
না জীবন ভর খারাপ কাজ করে খারাপ লোকদের সঙ্গে থেকে আমার জিন্দগিতে আনন্দ জিনিসটা আমি বুঝতে পারিনি। ওই তাপসকে দেখে আমার খুব মায়া হতো, তাই তো আমি এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। কি শান্তি, কি আনন্দ। ক্যাপ্টেন সিরাজ, ঘুরে আসছে মল্লিক সাহেব, আমি আবার কালা হয়ে গেলাম। জয় জয় বাবু সাহেব। এনে দেব, এনে দেব। যে সময় দরকার মল্লিক মৌচাকে রুল দিয়ে ফিরেছিল, তার সেই সামনের হাতটা কেটে আমি টেনে ফেলে দেব। তারপর আমি তার কাছ থেকে শান্তিকে সরিয়ে দেব। শান্তি সুখময় সেনের প্রেরণা, শান্তি সুখময় যদি দেখেছেন, শান্তি তাহলে পজিটিভ। একজনের প্রেরণা আর একজনের শাসনে আমাকে এই মল্লিক মৌচাক বন্ধ করে দিতে হয়েছে। ওই সুরের বাচ্চা দরবারে খুব কারাগারি আমার আপনি এই অসময় আপনার দাদাকে আবার আমার উপর নজর ফেলেছেন। নজর তো ফেলাই আছে মিস্টার মল্লিক। একবার যখন ধরেছে তখন সহজে আপনাকে ছাড়বে না। আপনি যত চেষ্টাই করুন না কেন, আমার দাদার হাত থেকে আপনি রেহাই পাবেন না। চিন্ময় বাবু না, বাবাকে হাত করে বড় বাবুকে পৃথক করে ওই কেউটু সাপের বিস্তারে একেবারে ভেঙে দিয়েছে। আমাদের হায়ার অফিসারকে দিয়ে আমি বড় বাবুর এগেনস্টে আমার বিশ্বাস বড় বাবু সাসপেন্ড হবে। আপনি আমার এত উপকার করছেন, এর জন্য আপনাকে আমি শুনুন আরে মশাই, বাজার দরটা একবার খেয়াল করে দেখেছেন? 2000 টাকা কিলো পোস্ত, 800 টাকা কিলো খাসি মাংস, 600 টাকা কিলো কাটা পোনা। একটা ভালো শাড়ি কিনতে গেলে কমসে কম 5000 টাকা লাগে। আবার আমার মিসেস তো আবদার করে যে সামনের মাসের মধ্যে তাকে একটা দামি নেকলেস কিনে দিতে হবে। সোনার দরকার আপনি কেন হবেন? ওই ওরা সবাই করছে। শুধু ওরা কেন, আমরাও তো চুরি মাস্ত। তুমি শালা আমার মাস্ত তো ভাই নও, তুমি আমার শালা মায়ের মাস্ত তো ভাই। যাতে বলে রাখো সিরাজ। আজ সন্ধ্যাবেলা ওই কলেজের ছাত্র সেজে কালী মন্দিরের সামনে উপস্থিত হবে। কেন লিডার? প্রশ্ন করবি না, যেটা বলছি সেটা শোন। তুই তো শান্তিকে চিনিস? চিনে। শান্তি আজ সন্ধ্যাবেলায় সেই কালী মন্দিরে পুজো দিতে যাবে, আর সেখানে একটা ঘটনা ঘটবে। ঘটনাটা যখন ঘটবে তুই মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে থাকবি, বুঝছিস? ঠিক আছে। শোন, ওই রঞ্জন বাইরে অপেক্ষা করছি, ওকে আমার কাছে পাঠিয়ে। ঠিক আছে লিডার, কাজ কমপ্লিট করে দেখা হবে। ওই কি হোক বিভীষণকে কয়দার উপরে ফেলে পিষে একদম ময়দান করে ফেলেছি। এবার নতুন আমদানি রঞ্জনকে কিছু লেসন আমাকে ডাকছেন বস? দরকার আছে। কি কথা স্যার, লাইনে যেতে হবে? না, তোমাকে যেতে হবে সেই কালী মন্দিরে। তারপর কলেজের ছাত্র সেজে সিরাজ সেখানে দাঁড়িয়ে আছে। যেমন বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকে লিপিকা। লিপিকাকে তুমি পাবে। আমি কি শান্তি মানে ওই সুখময় দারোগার বউ। তুমি অত কম মাল নাও রঞ্জন। হ্যাঁ শোনো, ওই সিরাজ যা যা বলবে তাই তুমি করবে। আর এই নাও, এটা 5000। হ্যাঁ, এই
টাকা আর ওই মেয়ে মানুষের জন্য আমি সব কিছু করতে পারি, সব। পারবে। যে কাজের দায়িত্ব আমি রঞ্জনকে দিয়েছি ও কাজ ঠিক করতে পারবে। আমি কি ওদের সাথে ক্যামেরাটা নিয়ে যাবো? নিশ্চয়ই, সব থেকে দামি ক্যামেরাটা নিয়ে যাবি। শোন, পরপর 3টে শট নেবে। মোট কথা ছবিটা কিন্তু আমার পরিষ্কার ভাবে ওঠা চাই। সেই কালী মন্দিরে, যে মন্দিরে একটু পরে পুজো দিতে যাবে, ওই সুখময় সেনের সুন্দরী শান্তি দাও মা, আমাদের অশান্ত সংসারে তুমি শান্তি দাও। কার পাপে কার অভিশাপে আমাদের শান্তির সংসার এমনি করে অশান্ত হয়ে উঠলো? কেন আমার স্বপ্নগুলো এমনি করে ভেঙে চুরমার হয়ে গেল? জবাব দাও মা, কেন? কি হলো, কি হলো বৌদি? আপনি এমনি মা কালীর মন্দিরের সামনে মাথা ঠুকতে ঠুকতে কাঁদছেন কেন? আপনার বাড়িতে কি কোনো বিপদ হয়েছে? হ্যাঁ ভাই, হ্যাঁ, কিন্তু তুমি কে ভাই? আমি কলেজে পড়ি। কলেজ থেকে বাড়ি ফেরার সময় প্রতিদিন এই মা কালীর মন্দিরে আসি প্রণাম করতে। আমিও আসি ভাই, প্রত্যেক মঙ্গলবার আমাদের সংসারের মঙ্গলের জন্য আমি মায়ের কাছে আসি। আর মাকে আমি কেঁদে কেঁদে বলি, ত্রিনয়নী মা গো আমার, দেখতে পাই না চোখে, ত্রিনয়নী মা গো আমার, দেখতে পাই না চোখে, তবে যে কেন মানুষ, তবে যে কেন মানুষ মা মা বলে ডাকে, ত্রিনয়নী মা গো আমার, দেখতে পাই না চোখে, ত্রিনয়নী মা গো আমার, দেখতে পাই না চোখে, তবে কেন যে মানুষ, তবে কেন যে মানুষ মা মা বলে ডাকে, ত্রিনয়নী মা গো আমার, দেখতে পাই না চোখে, ত্রিনয়নী মা। কি সুন্দর গানটা তুমি গাইলে মাইরি। মনে হচ্ছে তোমার মুখের বাবা, বৌদি, আপনি মা কালীর মন্দিরে এসেছেন প্রেম করতে, আপনার লজ্জা করে না? ছি, ছি, ছি।
যদি এই মন্দির থেকে ফিরুক, আমি বলবো বৌদি আর কখনো কোনোদিন আমাকে আপনাদের বাড়িতে আসতে বলবেন না। তন্ময় খারাপ হয়ে গেছে, খারাপ। What do you mean? I mean to say you are finished. I hate you, Tanmay. I just hate you. I hate you. আমাকে তুমি হেড করে চলে গেলে, ওকে? আমিও তোমাকে দেখে নেব। সালা বেশ করেছি। আমি আমার ক্যারেক্টারটাকে চেঞ্জ করে নিয়েছি। সালা, ওই লিপিকা, বর্তা, বড় বৌদি, গুলোকেতা সবাই যেন সালা জ্ঞানীর জাহাজ। অথচ আমার মেজদা, মেজ বৌদি তারা কত ভালো, তারা কত মডার্ন, কত ফ্রি। দাদা, মেজদা, as soon as possible তুমি আমার একটা চাকরি করে দাও। আজ থেকে আমিও তোমাদের দলে। শান্তি, বাবা বিদক করে দেওয়ার পর থেকে সংসারের দিকে তোমার একটুও মন নেই কেন? নেই কেন? দারিদ্রতা কি তোমার ভালো লাগে না? না চিন্ময়ের মতো এই সুখময় সেন তার সংসারের জন্য প্যাকেট সুখ কিনতে পারেনি, সেই জন্যই বুঝি তোমার সংসারে মন দিতে ইচ্ছা করে না? তোমার হায়ার অফিসার কি তোমাকে শোকজ নোটিশ দিয়েছে? কে কি বলেছেন না বলেছেন তা আমি বুঝবো, আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। কেন রাত্রি 8টার পর এক বাটি গরম দুধ নিয়ে গিয়েও বাড়িতে বাবাকে দিয়ে আসো না? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও। তুমি কি আমার বুকের ভেতরে ঘুমিয়ে থাকা আগুনটাকে খোঁচা দিয়ে দিয়ে বার করতে চাইছো? তুমি? হ্যাঁ, আমি শান্তি, তাই অশান্ত কণ্ঠে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে। তুমি মন দিয়ে শোনো। তোমার ছোট ভাই চিন্ময়ের চরিত্রে বিচ্যুতি ঘটেছে। তোমার মেজ ভাই স্ত্রী ডোরা তাকে খাইয়ে দিয়েছে ইয়াঙ্কি কালচারের বিষ, তাই তো সে আমার কোনো কথা শোনে না। লেপিকে সে বিয়ের আগে কাছে পেতে চেয়েছিল। আর বাবাকে দুধ দিয়ে আসার কথা বলছো? কালো এক বাটি দুধ নিয়ে আমি বাবার কাছে গিয়েছিলাম, কিন্তু তোমার মেজ ভাই সে দুধের বাটি লাথি মেরে ফেলে দিয়েছে। পাটিগণিতে অনেক প্রশ্নমালা থাকে শান্তি। অঙ্কের টিচার তার ছাত্রদের সেই অঙ্ক একটা একটা করে কষতে বলেন। ছাত্রছাত্রীরা মন প্রাণ নিয়োগ করে সেই অঙ্ক কষার পর যখন উত্তরমালা খুলে উত্তর মেলাতে যায়, তখন দেখা যায় অনেক অঙ্ক এই উত্তরে মেলেনি। হাসবে না, একদম হাসবে না। উত্তরে কেন মেলে না জানো? হয় অঙ্কে কষা ভুল, নয় উত্তরে ভুল থাকে। হয়তো থাকে, কিন্তু মাঝে মাঝে অঙ্ক কষার পদ্ধতিতেও ভুল হয়ে যায়। যখন সেই ভুল হয় তখন মানুষ অন্য চিন্তা করে। অন্য চিন্তা যখন করে তখন অন্য চিন্তা চমৎকার হয়ে ওঠে। তুমি কি দুঃখকে ভয় পাও? না, আমি দুঃখকে ভয় পাই না। আমি সুখকে ভয় পাই, মিথ্যাকে ভয় পাই। তাই লোভের হাড়িকাটে মাথা গলিয়ে আমি অন্যায়ের সঙ্গে আপোষ করতে চাই না, কখনো না, কিছুতেই না। বড় বাবু, আপনার নামে নোটিশ আছে। নোটিশ? কিসের নোটিশ? কেন আপনি মল্লিক মৌচাকে গিয়ে অতিশয় সভ্য ভদ্র নাগরিকদের রুল পেটা করেছেন? কেন আপনি ব্যক্তিগত আক্রোশে মাননীয় তুষার মল্লিককে হ্যারাস করেছেন? তারই কৈফিয়ত হচ্ছে থানার বড়বাবু আপনার নামে পাঠিয়েছে এই শোকজ নোটিশ। কি বলছো তুমি? আমি একটা অন্য কথা বলছিলাম। তোমার কথা পরে শুনবো, আগে তুমি আমাকে এই নোটিশটা দাও, আমি নোটিশের যথার্থ জবাব দিচ্ছি। তুমি আমার অফিসারকে গিয়ে বলবে সুকুমার সেন তার নোটিশের জবাব দিয়েছেন, সেই নোটিশটাকে টুকরো টুকরো করে পুরোই ফেলে দিয়ে। কাজটা আপনি ভালো করলেন না বড় বাবু, বুঝতেই তো পারছেন। বুঝতে আমি চাই না, তুমি এখান থেকে যাও। ভালো কাজ করতে পারিনি বলে, ভালো কথা বলে, ভালোভাবে তুমি আমার মাথাটাকে খারাপ করে দিও না, যাও। তুমি কি করলে? শোকজ নোটিশটা তুমি এমনি করে ছিঁড়ে ফেলে দিলে। শুধু নোটিশ নয়, এই যে মনটাকে, স্বপ্নটাকে, আমার কচি কিশোরের মতো এই সবুজ হৃদয়টাকে আমি টুকরো টুকরো
জবা ফুলের মতো লাল হয়ে গেছে। ওগো ওগো তুমি বলো না তোমার কি হয়েছে গো, তোমার কি হয়েছে? হায় রে হায়, সেই মহেঞ্জোদার অদার অদার, হায় রে হায়, মাটি করে করে যদি কোনোদিন তুমি, মাটি করে করে যদি কোনোদিন তুমি করতে বন্ধ প্রেম করতে পারো, পারো, হায় রে হায়, এই মহেঞ্জোদার অদার অদার। তুমি দেহ কাঁচা আছে যদি মনে নাচা নাচি, আদি অরণ্যে এক হয়ে যেটা যেটা যেটা, হায় রে হায়, এই মহেঞ্জোদার অদার অদার। ব্যভিচার বর্বরতা, আবার সেই গুহা জীবনের পুনর্বিন্যাস। অরণ্য আসছে, অরণ্য, গহন গহীন আদিম অরণ্য। তুমি কি জানো যার সঙ্গে তুমি নাচছো গাইছো মদ খেয়ে মাতামাতি করছো সেই লোকটাকে? তুমি কি খবর রাখো? যাকে তুমি স্বামী সাজিয়ে রেখে এ বেলেল্লাপনা চালিয়ে যাচ্ছ, সেই লোকটা জোর করে জুলুম করে আমার বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছে। কিসের হাসি হাসছো মানুষ? বলো কত টাকা চাই তোমাদের, কত সুখ চাই তোমাদের? সেন এন্ড মিসেস সেন, আপনারা দুজনে দুজনের ঘাট ধরে এই বাড়িটাকে বের করে নিন। ওরা বেরিয়ে যাবে না চিন্ময়। তুই তুই তোর বউটাকে নিয়ে আর তোর এই বন্ধুটাকে নিয়ে এই মুহূর্তে শুভঙ্কর সেনের বাড়ি থেকে বেরিয়ে যাবে। বোবা বোবা হয়ে গিয়েছে আমরা সুখময়। এই নভী স্বার্থপর চরিত্রহীনা বউটার ভয়ে খুনে জানোয়ার চিন্ময়ের হাত তোদের বাঁচাবার জন্য আমি সেদিন মিথ্যে করে তোদের পৃথক করে দিয়েছিলাম। কি বললে সালা পুরো ভাম? শান্তি! তুমি ছুটে গিয়ে বাবার ঘর থেকে শঙ্কর মাঝে চাবুকটা নিয়েছো। আমি চাপকে এই তিনজনের পিঠের চামড়া তুলে নেবো। না, চরিত্রহীন স্ত্রীর স্বামীর হাতে এই সেন বংশের মর্যাদা রক্ষার চাবুক আর মানায় না বড় বাবু। এই চাবুক যার হাতে মানায় আমি তার হাতে তুলে দিলাম। আমি তাহলে চলি। তন্ময় বাবু, হ্যাঁ, আজ বুঝতে পারলেন তো আপনার এই বড় বৌদি যেমন চরিত্রহীনা তেমনি চরিত্রহীনা আপনার বান্ধবী লিপিকা। অনেক সুখের স্বপ্ন দেখা মিস্টার সুখময় সেন। আপনার বন্ধু পুলকেশ বাবু যেমন লিপিকাকে চায় তেমনি পুলকেশ বাবুর বিস্তুত ভাই রঞ্জনকে চায় আপনার এই সতী লক্ষ্মী স্ত্রী শান্তি। বিশ্বাস না হয় ওই ছবিটা ভালো করে দেখুন। না, এই আমি বিশ্বাস করি না। শান্তি, তোমার এই গোপন অভিসারের ছবিটা দেখে আমি কি বাবার মতো বিশ্বাস করব?
না সেদিনের সেই প্রশ্ন উত্তরের সঙ্গে আজকের এই ছবিটা আমি মিলিয়ে দেখব। আপনিও শুনুন বাবা, আমি গতকাল আমাদের সংসারের মঙ্গল কামনা করে মা কালীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। আমাদের সংসারের মঙ্গলের জন্য মায়ের কাছে হাত জোর করে কাঁদছিলাম। এমন সময় একটা মাতাল লোক এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরতে চাইলো, আমার সঙ্গে অশ্লীল ব্যবহার করতে চাইলো। তারপর কোথা থেকে একটা ক্যামেরা ম্যান এসে পট করে আমার 3টে ছবি তুলে নিয়ে চলে গেল। পাটিগণিতের প্রশ্ন আমার সেই অঙ্কটা সঠিকভাবে কষা সত্ত্বেও উত্তরমালার উত্তরের সঙ্গে মিলছে না। এটা কার ভুল? অঙ্কের ভুল না উত্তরের ভুল? আপনাদের বিশ্বাসের ভুল। এই ভদ্র মহিলা যেদিন ওই কালী মন্দিরে ওনার প্রেমিকের সাথে জড়াজড়ি করছিলেন, সেই দিন ছিলাম আমি একমাত্র সাক্ষী। দেখুন না, ওই ছবিতে আমিও দাঁড়িয়ে আছি। এবার কি বলবেন? খুব ছায়া জীবনের পাতায় পাতায় কিংকর্তব্য বিমূঢ়তার অস্পষ্ট অক্ষর। কালী মন্দির শান্তিকে জড়িয়ে ধরে এক মাতাল যুবক। শান্তি ফেরি করে বাড়ি ফেরা, আমাকে আজ মুড়ে মুড়ে উপহাস করা। কি যন্ত্রণা! ব্যভিচারের শাসনকর্তা ব্যভিচারের স্ত্রীর ছবি হাতে নিয়ে নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়ে আছো কেন? এই শঙ্কর মাছের চাবুক আজ শান্তিকে শাস্তি দেওয়ার চাবুক, শান্তিকে ক্ষত বিক্ষত করে দেওয়ার চাবুক। শান্তি আজ নিজেই সুখের হাতে তুলে দিচ্ছে। তুমি অনেক সুখে থাকার জন্য তোমার জীবন থেকে শান্তিকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। তাই দেব, এই যন্ত্রণাকে আমি ভাঙবো, ভেঙে ভেঙে কুচি কুচি করে ফেলে দেব। সঙ্গে অতীত জীবন সন্ধ্যার রাত বন্ধা অন্ধকারে। কি বাচ্চা ভজুয়া, তুই কালা সেজে আমাদের ঠকিয়েছিস। হিন্দিতে কথা বলতিস বলে তোকে আমরা বিহারি ভাবতাম। আমরা জানতে পেরেছি তুই বাঙালি। বল বল তাপস। আমি তো বলেছি বাবু, আমি কিছু জানি না। সব জানিস। তুই যা বলছিস ছিল, তুই কালা সেজে আমাদের আচ্ছা বকি বানিয়েছিস। আর পারবি না। আমি আপনাদের কোনো কথা শুনিনি বাবু। খবরদার বুড়ো শয়তান, একটাও মিথ্যে কথা বলবি না। এতদিন কালা সেজে তুই আমাদের বোকা বানিয়েছিস। যদি বাঁচতে চাস তাহলে কেরালা না করে বল, বল তাপস কোথায়? আমি কি করে জানবো বাবু? তাপস কি আমায় বলে গেছে? তাপস কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটাও দেখা তার কাজ। অবশ্যই বাবু আমার কাজ। তাহলে সেই কাজটা তুই ঠিক ঠিক করিস তুই কেন? আমি একটা কাজে বেরিয়েছিলাম, সেই ফাঁকে তাপস পালিয়ে গেছে। এই তো ভাষা ধর। ঠিক কথা বলেছে। তার মানে তুই ইচ্ছে করে সরে গিয়ে তাপসকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিস, তাই তো? না বাবু না, ইচ্ছে করে নয়। আমি স্বপ্নেও ভাবতে পারিনি তাপস পালিয়ে গিয়ে আমার এভাবে সর্বনাশ করে দেবে। ও মিথ্যে কথা বলছিলি না। ও আমাদের আড়ালে তাপসকে এখান থেকে পালিয়ে যাবার পথ ঘাট সব বলে দিয়েছে। তাপস অনেকদিন ধরে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিল। কাল রাতে সে সুযোগ পেয়ে পালিয়েছে।
যদি পুলিশের কাছে সবকিছু বলে দেয় আমাদের কি হবে ভেবে দেখেছিস? ও কালা পেঁচে আমাদের এতদিন ঠকিয়েছে, তাই তাই প্রথমেই ওকে কালা করে দেওয়াই দরকার। ভৈরুয়া যদি কোনোদিন এখান থেকে পালিয়ে যায় তাহলে আমাদের সবাইকে চিনিয়ে দেবে, কাজে ওকে অন্ধ করে দেওয়া দরকার। কালা বা অন্ধ করে দেওয়া কোনোটাই ঠিক হবে না। ওর সব থেকে বড় শাস্তি ওকে ছেড়ে দেওয়া। তবে শুধু শুধু ছেড়ে দেব না। ও যেমন তাপসকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, ও নিজে গিয়ে তাপসকে ধরে নিয়ে আসবে আমার কাছে। কিন্তু একবার এখান থেকে ছাড়া পেলে ও যদি তাপসের মতো পালিয়ে যায়, না না বাবু না, আমি পালিয়ে যাব না, আমি তাপসকে এখানে ধরে নিয়ে আসবোই। যাও ভৈরুয়া, ভালো মানুষের মতো তাপসকে খুঁজে নিয়ে এসো। যাও। হ্যাঁ যাচ্ছি বাবু। আমি ভেঙে যাবো জানোয়ার। আমি জানোয়ার আর তুমি কি? তুমি কি একটা ভদ্রলোকের সংসারে অশান্তি ঢুকিয়ে দিয়ে এখনো তুই বড় মুখ করে কথা বলছিস? তোর মুখ করে ভেঙে দেবো। মামা মামা তুমি আমার হাত ছেড়ে দাও মামা। যে হাতে এতদিন আমি কলম ধরতাম সেই হাত আর শাসন দণ্ড চেপে ধরেছে। যদি নিজের সম্মান রাখতে চাও, যদি নিজে অপমানিত হতে না চাও, তাহলে আমার হাত ছেড়ে দাও মামা। দয়া করে আমার হাতটা ছেড়ে দাও মা। হাত ছেড়ে দাও বলছি। রঞ্জন রে, আমার উস্তে আমাকে মেরে ফেললো রে। তুমি আমার বাবাকে ফেলে দিলে কেন? দাদা বলে খাতির করে তোমাকে আমি এতক্ষণ কিচ্ছু বলিনি, তুমি আমাকে লাঠি দিয়ে মেরেছ, আমি বাধা দিই। তাই বলে আমি আমার বাবার অপমান সহ্য করবো মনে করেছ? কি করবি না জানো? তোমার হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে এখনই আমি তোমাকে না এগোবেন না, আর এক পাও এগোবেন না। মদ খেয়ে মাতাল হয়ে চোখ লাগিয়ে বড় দাদার হাত থেকে লাঠি কেড়ে নিতে যাচ্ছেন। আপনি কি মানুষ না অন্য কিছু? মামা বাবু, আপনি বা কেমন বাবা? ছেলেকে শাসন করতে পারেন না? কেন শাসন করবো বাবা? আমার ছেলে তো কোনো অন্যায় করে না। অন্যায় করেনি, অন্যায় করেনি। সমাজ বিরোধীদের দলে নাম লিখে মোটা মোটা টাকা ইনকাম করছে, সেটা বুঝি অন্যায় নয়। একটা ভদ্রলোকের সুখের সংসারে অশান্তি লাগিয়ে দিয়েছে, সেটা বুঝি অন্যায় নয়। তুমি জানো মামা, তুমি জানো ওর সঙ্গে শান্তির ছবি দেখে আমার বন্ধু সুখময় তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে তার স্ত্রীকে, তার বাবাকে চাবুকের পর চাবুক মেরেছে। তাহলে ছোট ভাই হিসেবে আপনাকে একটা কথা বলি পুলকেশদা, আপনি তো অনেক দিন ধরে অনেক সাহিত্য চর্চা করছেন। কোনোদিন কি কোনো উপন্যাসের কোন পরিচ্ছদে লিখেছেন এক হাতে তালি বাজে? একসাথে তালি বাজে না, বাজে না রে হতভাগা। তালি বাজাতে গেলে এই দুটো হাতই লাগে, বুঝলি? হতভাগা, এই দুটো হাতই লাগে। বুঝতে পারলেন পুলকেশদা? অর্থাৎ মা কালীর মন্দিরে সেদিন যে ছবিটা তোলা হয়েছে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আছেই তো। আরে শান্তির ইচ্ছা না থাকলে আমি কি তাকে জোর করে মুখটা মুখের কাছে নিয়ে গিয়ে ইয়ে করতে পারতাম? বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি সাহিত্যিক, আমি চরিত্রের সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আমি মানুষের মুখ দেখে তাদের চরিত্র বুঝতে পারি। কাজে শান্তি যে তোর প্রতি দুর্বল, একথা আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস। আরে কি করে বিশ্বাস করবে? কারণ তুমি যে মাকড়সার মতো নিজের চরিত্রের চারিদিকে জল বনে চলেছ। ঠিকই তো বলেছে পুলকেশদা। কি সাহিত্য করেন আপনারা? পৃথিবীর দুঃখে দুঃখিত হন আপনারা, অথচ নিজের বন্ধুর স্ত্রীর খবর রাখেন না। প্রদীপের শিখা দেখে মনে করেন তার কত আলো, কিন্তু তার নিজেই যে অন্ধকার সেটা আপনাদের চোখে পড়ে না কেন? চোখে পড়লে তো দেখতেই পেত।
তো যে ঘটনাটা একদিনের নয়। তাছাড়া মল্লিক অ্যান্ড কোম্পানিতে কাজ করে আমি যে টাকা ইনকাম করি সে টাকার সবটা আমি একা ভোগ করি না, তার অর্ধেক টাকা আমি ওই দীপিকা বৌদির হাতে তুলে দেই। কি বললি তুই? দীপিকা তোর কাছ থেকে টাকা নেয়? না নিলে আপনার সংসারটা কি করে চলছে দাদা? লিখে আপনি ক পয়সা ইনকাম করেন ভেবে দেখুন না, কবে কখন কোন দিন আপনি সংসার খরচের জন্য আপনার স্ত্রীর হাতে টাকা তুলে দিয়েছেন। ভালো করে ভেবে দেখো, ওই বৌদি যে নতুন শাড়িটা পরছে না, সেটা আমার টাকায় কেন। এগো আদর্শ সাহিত্যিক পুলকেশ বাবু, শুধু শাড়ি নয়, সেই সঙ্গে সায়া, ব্লাউজ, আর দীপিকা বৌদির কানে যে এক জোড়া সোনার দুল 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 করে দুলছে, সেটাও আমি কিনেছি। একথা কি সত্যি? 100% সত্য। আপনি শুনেছেন আপনার বন্ধুর স্ত্রী শান্তি দেবী আপনার বন্ধুকে আধবুড়ো বলে উপবাস, যৌবন কোনদিন উপবাস করতে চাই না। চুম্বক যেমন লোহাকে টানে, যৌবন তেমনি যৌবনকে টানে। অবদমিত জৈবিক ইচ্ছায় এক সময় জীবন্ত জীবনকে মৃতদেহ করে ফেলে রেখে অবচেতনার তিতায় তুলে দাও দাও করে চলে। একথা তো আমি আমার উপন্যাসের প্রতিটা পাতায় পাতায় লিখেছি। যে কথা পরের জন্য লেখেন, সে কথা নিজের জন্য মনে রাখেন না কেন? সাহিত্যকে সমাহিত করবেন না, তাকে প্রয়োজনের বাগানে নিয়ে গিয়ে সাহিত্যের মাটিতে নইলে দেখবেন আপনাকে একদিন পথে পথে পার্টি হাতে করে এই তো সেদিন তুমি মুখে কত বড় বড় কথা বললে। তুমি ওই সমাজ বিরোধীদের হাত থেকে লিপিকে উদ্ধার করেছিলে না? কটা দিনের মধ্যে তোমার এত অধঃপতন। ওইসব পুরনো কথা বাদ দাও। তুমি চলে যাচ্ছ, ওই লিপির সঙ্গে দেখা করে যাবে না? না, লিপি আমার সঙ্গে ঝগড়া করে চলে এসেছে, তাই তার সঙ্গে কোনো কথা নয়। আর এরপর থেকে আমি কোনোদিনও আপনাদের বাড়িতে আসবো না। আর কেন যে আসবো না, সেটা আপনাকে ওই বৌদিকে মনে রাখছি।